আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব আমাদের বইয়ের দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন এই চ্যাপ্টারটি। এবং এর মধ্যে বংশগতি সম্পর্কে তোমাদের এর আগে দুটি লেকচার দিয়েছেন এসবিএম ম্যাডাম। আমি বিবর্তন নিয়ে আলোচনা করছি, যার মধ্যে একটি লেকচার অলরেডি তোমরা পেয়েছো। বিবর্তনের ধারণা এবং জীবনের আবির্ভাব সম্পর্কে সেখানে আলোচনা করা হচ্ছে। আজকে আমরা আলোচনা করব ডারউইনবাদ সম্পর্কে এবং প্রকৃতিতে প্রজাতি টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব কতখানি, অর্থাৎ বিবর্তনের গুরুত্ব নিয়ে আলোচনা করব এবং বিবর্তনের প্রক্রিয়া সম্পর্কিত একটি মতবাদ ডারউইনবাদ নিয়ে আলোচনা করব। ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন, তিনি অত্যন্ত বিখ্যাত হয়ে আছেন এই মতবাদটির কারণে। এই মতবাদটি এসেছে কোথা থেকে আমরা জানি। তিনি ভ্রমণ করেছিলেন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, যেখানে ভ্রমণের অনেক দিন পর বা অনেক বছর পর তিনি সেখানকার তার পরিভ্রমণের মাধ্যমে দেখে আসা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য নিয়ে তিনি খুব অবাক হয়েছিলেন এবং সেগুলো তিনি কিন্তু তথ্য উপাত্তগুলো সংগ্রহ করে রেখেছিলেন। এবং সেই তথ্য উপাত্তের ভিত্তিতে তিনি একটি সারা জাগানো বই, যেটা 1859 খ্রিস্টাব্দে প্রকাশ করেছেন এই নামে, অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনের দ্বারা প্রজাতির উৎপত্তি। প্রকৃতি কিভাবে নির্বাচনের মাধ্যমে একটা প্রজাতির উৎপত্তি করে বা প্রজাতির সৃষ্টি করে। ঠিক আছে, তো ডারউইন এই যে তত্ত্বগুলো দিয়েছেন, এই বিষয়টা যে বিবর্তনের একটা প্রক্রিয়াকে ব্যাখ্যা করে। এর আগেও আমরা দেখেছি, আমাদের আগের আলোচনায় দেখেছি যে বিবর্তনের সম্পর্কে বা বিবর্তনের ধারণা সম্পর্কে যে বিজ্ঞানীরা একদমই জানতেন না তা নয়। বিজ্ঞানীরা এই বিষয়টা জানতেন, কিন্তু এটাকে আসলে একটা ছকে ফেলা, একটা নিয়মতান্ত্রিক ছকে ফেলা, যে আসলে বিবর্তনটা কোন পদ্ধতিতে হয়ে থাকে এই বিষয়ে মানে খুব ক্লিয়ার কোনো ধারণা পাওয়া যাচ্ছিল। তো বিজ্ঞানী ডারউইন যখন এই বইটির মাধ্যমে ওই বিষয়গুলো কতগুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে বা নির্দিষ্ট কতগুলো ছকের মাধ্যমে তিনি ব্যাখ্যা করলেন যে আসলে কিভাবে প্রকৃতিতে প্রজাতির উৎপত্তি হয়। ঠিক আছে, এটার মাধ্যমে এই কারণেই কিন্তু তার এই মতবাদটা এত বেশি আমাদের মানে ধরে নেওয়া যায় যে বিবর্তনের একদম পথিকৃৎ হিসেবে, যদিও তিনি কিন্তু বিবর্তনের আবিষ্কারক নন। ঠিক আছে, আবার ওই একই সময়ে আরেকজন বিজ্ঞানী আলফ্রেড ওয়ালেস, তিনি কি করেছিলেন, তিনিও এই সম্পর্কিত একই রকম মতবাদ বা একই রকম ধারণা তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু বিভিন্ন ঐতিহাসিক কারণে দেখা যায় যে ডারউইনবাদী আমাদের সামনে সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে। আমরা এটাই খুব ভালোভাবে এটাকে আয়ত্ত করেছি বা এটাকেই আমরা মূল বিবর্তনের মূল তত্ত্ব হিসেবে সব জায়গায় উপস্থাপন করছি। তো চলো দেখে নেওয়া যাক আসলে কোন পয়েন্টগুলোর ভিত্তিতে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে প্রকৃতিতে বিবর্তন হচ্ছে এবং এই নিয়মের মাধ্যমে হচ্ছে, এই কতগুলো ক্রাইটেরিয়া ফলো করে হচ্ছে। প্রথমটা হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি। যে কোনো জীবেরই তোমরা দেখবে যে তার নিজের বংশবৃদ্ধি করার প্রবণতা অনেক বেশি। প্রত্যেকটা জীবই এই পৃথিবীতে, প্রতিটা প্রজাতি চায় যে তার বংশধর এই পৃথিবীতে টিকে থাকে। সে কারণে বিভিন্ন প্রতিকূল পরিবেশ বা অন্য যে কোনো কারণে যাতে বংশধর হারিয়ে না যায় বা তারা যাতে প্রকৃতিতে টিকে থাকে, এই কারণে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই তাদের বংশধর রেখে যাওয়া বা বেশি পরিমাণে বংশধর সৃষ্টি করার একটা প্রবণতা রয়েছে, যেটা এখানে বলা হচ্ছে অধিক হারে বংশবৃদ্ধি। যেমন একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পায়। 3 কোটি, তার মানে 3 কোটি স্যামন সৃষ্টি হতে পারে এক জোড়া মাছ থেকে বা একটা মাছ থেকে। ঠিক আছে, আবার একইভাবে বলা হচ্ছে যে একটা সরিষা গাছে 7,30,000 বীজ তৈরি হতে পারে, আবার সেখান থেকে অতগুলো গাছও তৈরি হতে পারে। বাট আমরা কি দেখি যে একটা উদ্ভিদ থেকে সৃষ্ট 7,30,000 বীজ 7,30,000 গাছেই পরিণত হতে পেরেছে? এটা কিন্তু সব সময় সম্ভব হয় না।
যদি সম্ভব হতো তাহলে শুধুমাত্র একই প্রজাতির উদ্ভিদ বা একই প্রজাতির প্রাণী দিয়ে এই পুরো পৃথিবীটা ভরে যেত, তাই না? তার মানে হচ্ছে এখানে কিছু ব্যারিয়ার বা কিছু সীমাবদ্ধতা আছে, সেটাতে আমরা পরে যাচ্ছি। বাট প্রথম পয়েন্টটাই হচ্ছে যে প্রত্যেকটা প্রজাতি ব্যাপক হারে বংশবৃদ্ধি করে। কেন? তারা চায় এই পৃথিবীতে তাদের বংশধরেরা টিকে থাকুক। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে সীমিত খাদ্য এবং বাসস্থান। এই যে আমি একটু আগে বললাম যে এতগুলো সংখ্যায় বীজ তৈরি হলেও বা এতগুলো মাছের ডিম প্রকৃতিতে অবমুক্ত হলেও সবগুলো ডিম থেকেই কিন্তু মাছ তৈরি হয় না, ঠিক আছে? এমন অনেক প্রাণী আছে যারা মাছের ডিম খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে? তাহলে 3 কোটি যে ডিম ছেড়ে দিল জলাশয়ে, সেই 3 কোটি ডিম কিন্তু সবাই মাছে পরিণত হয় না। এটা একটা হচ্ছে ব্যারিয়ার। এটার মূল কারণ হচ্ছে সীমিত খাদ্য এবং সীমিত বাসস্থান। তার মানে একটা নির্দিষ্ট জায়গায় যদি একই প্রাণীর সব বংশধরেরা থাকে, সেক্ষেত্রে যেহেতু খাদ্যের একটা সীমাবদ্ধতা থাকে এবং সেখানে বাসস্থানের সীমাবদ্ধতা থাকে, তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় বেঁচে যাওয়া সব বংশধরেরা বেঁচে থাকতে পারে না বা টিকে থাকতে পারে না। তাদেরকে খাদ্য এবং বাসস্থানের জন্য প্রতিযোগিতায় নামতে, এবং এই প্রতিযোগিতায় যারা সক্ষম বা যারা সবল তারা টিকে থাকে, যারা দুর্বল তারা হারিয়ে যায়, ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। এই যে আমি একটু আগে বললাম যে বংশবৃদ্ধি ব্যাপক হারে হয়েছে, তাদেরকে একটা নির্দিষ্ট খাদ্য এবং বাসস্থানের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এরপরে আমরা তখনই কিন্তু আমি কিছুটা আলোচনা করেছি সংগ্রামের কথা। এখন এই সংগ্রামটা কয়েক ভাবে হতে পারে। দেখো, অস্তিত্বের জন্য সংগ্রামটা 3 ভাবে হতে পারে। একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক, অর্থাৎ একই জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রামটা চলতে পারে। আবার একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে সংগ্রামটা চলতে পারে। আবার সবাই মিলে কোনো না কোনো পরিবেশীয় দুর্যোগের সম্মুখীন হতে পারে। প্রথমটা আলোচনা করছি আন্তঃপ্রজাতিক, অর্থাৎ এখানে বলা হচ্ছে ব্যাঙ কীট পতঙ্গকে খায়, আবার সাপ ব্যাঙকে খায়, আবার ময়ূর আছে যে কিনা সাপ ও ব্যাঙ উভয়কে খায়। তাহলে দেখো, এখানে আন্তঃপ্রজাতিক অর্থাৎ বিভিন্ন প্রজাতির সদস্যদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে কে কাকে খেতে পারে, এবং এর মধ্যে সবাই যে টিকে থাকবে এমন নয়, আবার সবাই যে মারা যাবে এমনও নয়, ঠিক আছে? এই প্রতিযোগিতায় যারা সবল তারাই টিকে থাকবে। তাহলে বিভিন্ন প্রজাতির মধ্যে যখন খাদ্য এবং বাসস্থানের জন্য লড়াই হয় বা সংগ্রাম হয়, সেটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অন্তঃপ্রজাতিক, অর্থাৎ একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে সংগ্রাম। একই প্রজাতির বিভিন্ন সদস্য, ধরে নাও যে একটা দ্বীপে অনেকগুলো হরিণ আছে, সেখানে যদি একটা বাঘকে ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু সবগুলো হরিণকে খেয়ে শেষ করে ফেলবে এমন নয়, আবার সবগুলো হরিণই বেঁচে থাকবে এমনও নয়। তাহলে এই হরিণ সদস্যদের মধ্যে যারা সবল বা যাদের লাক ফেভার করবে, অথবা যারা ওই বাঘের সাথে লড়াই করে টিকে থাকতে পারবে, তারাই কেবলমাত্র ওই দ্বীপের মধ্যে টিকে থাকবে এবং ভবিষ্যৎ বংশধরদেরকে পৃথিবীতে আনার জন্য তারাই সক্ষম বা সক্রিয় থাকবে। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় খাদ্য এবং বাসস্থান অথবা অন্যান্য কারণে যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে সংগ্রাম দেখা যায়, সেটাকে বলা হয় অন্তঃপ্রজাতিক সংগ্রাম। তৃতীয়টা হচ্ছে পরিবেশের কারণে সংগ্রাম, অর্থাৎ একটা দ্বীপে হুট করে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারে। আমি শুধু দ্বীপের কথা বলছি, এটা কিন্তু অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট এলাকা সিলেক্ট করে নিলেই সেটা কিন্তু ওই জায়গার জন্য প্রযোজ্য হয়ে যাবে। আচ্ছা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারে হঠাৎ করে, এখন যেমন আমরা বন্যার কথা শুনছি, বন্যা হতে পারে, ঠিক আছে, খরা হতে পারে। এরকম বিভিন্ন পরিবেশীয় কারণে একটা এলাকার বিভিন্ন প্রাণী সেই পরিবর্তিত অবস্থার সম্মুখীন হতে পারে। এখন ওই পরিবর্তিত অবস্থায় যে সবাই মারা যাবে এমনটা নয়, ঠিক আছে? পরিবর্তিত পরিবেশ এর প্রতি অ্যাডজাস্ট করে বা সেটার প্রতি অভিযোজনের মাধ্যমেও কিন্তু অনেক প্রাণী টিকে যেতে পারে। তাহলে সংগ্রাম 3 ধরনের হতে পারে: বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম, একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে সংগ্রাম, আর একটা হচ্ছে পরিবেশীয় কারণের সাথে সংগ্রাম, ঠিক আছে? তাহলে আমরা তৃতীয় পয়েন্টে চলে আসছি। আমাদের প্রথম পয়েন্ট ছিল অত্যাধিক হারে বংশবৃদ্ধি, দ্বিতীয় পয়েন্ট ছিল খাদ্য ও বাসস্থানের জন্য সংগ্রাম, আর তৃতীয় পয়েন্ট হচ্ছে
অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্থাৎ নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রাণীরা কি কি ভাবে সংগ্রামের সম্মুখীন হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকরণ বা জীব দেখে পরিবর্তন। বিজ্ঞানী ডারউইন বলছেন যে কখনোই পৃথিবীতে দুটি জীবের মধ্যে সবকিছুতে মিল থাকবে না, ঠিক আছে। পাশাপাশি দুটি জীবের মধ্যে অর্থাৎ একই প্রজাতির দুটি সদস্যের মধ্যেও কোনো না কোনো ক্ষেত্রে পরিবর্তন থাকবে। এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে প্রকরণ বা পরিবর্তন, প্রকরণ সৃষ্টি, যেটা আমরা ইংরেজি পরিভাষায় আমরা জানি এটাকে বলা হয় মিউটেশন, ঠিক আছে। মিউটেশন সৃষ্টি হয় কিভাবে? কোনো একটা জীবের ডিএনএ তে হঠাৎ একটা স্থায়ী পরিবর্তন ঘটতে পারে, যেটার মাধ্যমে প্রকরণ সৃষ্টি হয়। তাহলে বিজ্ঞানী ডারউইন বলছেন যে এই পৃথিবীতে প্রকরণ জীবদেহ পরিবর্তন অবশ্যই হবে এবং এই পরিবর্তনগুলোকে বলা হচ্ছে প্রকরণ। তার মানে একই প্রজাতির জীব দুটি জীবের মধ্যে, একই প্রজাতির দুটি জীবের মধ্যে বা দুটি সদস্যের মধ্যে অবশ্যই কোনো না কোনো পরিবর্তন থাকবে। আচ্ছা, এই প্রকরণ বা পরিবর্তন কিভাবে ভূমিকা রাখে? দেখো, প্রাকৃতিক নির্বাচন, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। আবারও আমি ওই একই কথাটা বলছি, এই 5 নম্বর যে পয়েন্টটা আমরা পড়ছি এটা মূল কথাই এটা, যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। প্রকৃতিতে যারা ফিট তারা টিকে থাকবে। এই যে আমি একটু আগে প্রকরণের কথা বললাম, অর্থাৎ একই প্রজাতির দুটি সদস্যের মধ্যে একটু পরিবর্তন আছে। ধরে নাও কোনো একটা পরিবর্তন প্রকৃতিতে টিকে থাকার জন্য অনুকূল, অর্থাৎ তার ওই দেহের পরিবর্তনটা তাকে প্রকৃতিতে টিকিয়ে থাকতে সাহায্য করবে। আর আরেকটা সদস্য তার যে পরিবর্তনটা সেটা তার জন্য প্রতিকূল। প্রতিকূল মানে হচ্ছে প্রকৃতির সাথে টিকে থাকার জন্য প্রতিকূল। তাহলে যারা অনুকূল প্রকরণ, তার মানে তারা পৃথিবীর পরিবর্তনের সাথে, প্রকৃতির পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছে, বিধায় তারা টিকে থাকবে। আর যারা প্রতিকূল প্রকরণ, যাদের পরিবর্তনটা আসলে প্রকৃতিতে ওই সময় টিকে থাকার জন্য ফেভারেবল নয়, তারা হারিয়ে যায়। তার মানে হচ্ছে প্রকৃতি তাকেই নির্বাচন করবে যে এখনকার জন্য প্রকৃতিতে টিকে থাকার জন্য ফিট, ঠিক আছে। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। দেখো, বইটার নামও কিন্তু ওইভাবে দেওয়া আছে যে অন দ্য অরিজিন অফ স্পেসিস, প্রজাতির উৎপত্তি কিভাবে? বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনের দ্বারা। প্রকৃতি কিভাবে নির্বাচন করে? যে ফিট তাকে নির্বাচন করে, যে ফিট না তাকে ডিস্টিংক্ট করে ফেলে, এক্সটিংক্ট করে ফেলে, তাকে হারিয়ে যেতে দেয়, অর্থাৎ প্রকৃতির গর্ভে এটা বিলীন হয়ে যায়। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এখন আমরা চলে আসবো এই সবগুলো পয়েন্টের মূল কথা, যে কোন একটা প্রজাতি অধিক হারে বংশবৃদ্ধি করে, বংশবৃদ্ধি করার পরে তাদেরকে খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতার জন্য নিজেদের মধ্যে সংগ্রামে অবতীর্ণ হতে হয়। এই সংগ্রামে কেউ টিকে যায়, কেউ হারিয়ে যায়। কারা টিকে যায়? যারা অনুকূল প্রকরণ, যারা প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে, ঠিক আছে। যারা মানিয়ে নিতে পারে তাদেরকেই প্রকৃতি নির্বাচন করে কি করার জন্য? পৃথিবীতে টিকে থাকার জন্য, ঠিক আছে। এখন যাদেরকে নির্বাচন করেছে প্রকৃতি, যে এদের অনুকূল প্রকরণ আছে, এরা পৃথিবীতে টিকে থাকবে, তার মানে এরা নিজেদের মধ্যে বংশবৃদ্ধি করে। এখন বংশবৃদ্ধি করার মাধ্যমে তাদের ওই সদস্যদের মাধ্যমে অনুকূল প্রকরণগুলো ট্রান্সফার হয়, এবং যত বেশি ট্রান্সফার হয় তাদের মধ্য থেকেও আবার দেখা যায় কারো অনুকূল প্রকরণ আছে আর কারো নেই। যাদের নেই তারা হারিয়ে যায়। ধীরে ধীরে এভাবে যাদের অনুকূল প্রকরণ থাকবে সেখান থেকেই একটা নতুন প্রজাতি সৃষ্টি হয়। বোঝা যাচ্ছে? তার মানে এই 6টা পয়েন্টের আলোকে বিজ্ঞানী ডারউইন প্রমাণ করেছেন যে কিভাবে আসলে আমাদের পৃথিবীতে বিবর্তন ঘটে চলেছে এবং এই বিবর্তনের মাধ্যমে কিভাবে আসলে একটা নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে, ঠিক আছে। আর পরবর্তীতে বিজ্ঞানী ডারউইন এই বিবর্তনবাদ দেওয়ার পরে এখন আমাদের বিভিন্ন কোষতত্ত্ববিদ বা প্রজননবিদ যারা আছেন তারা 3টা কারণ সিলেক্ট করেছেন যে এইভাবে প্রজাতির উৎপত্তি হতে পারে। সেটা কি কি? সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে, একটু দেখিয়ে দিই, প্রজাতির উৎপত্তি। প্রজাতির উৎপত্তি 1 নাম্বার হতে পারে মূল প্রজাতি থেকে পৃথকীকরণের ফলে
পৃথকীকরণ বা আইসোলেশন, অর্থাৎ মূল যে প্রজাতি এখান থেকে সরে গেছে, নতুন একটা প্রজাতি হিসেবে উৎপত্তি লাভ করেছে। 2 নাম্বার হচ্ছে সংকরায়নের ফলে, অর্থাৎ হাইব্রিডাইজেশনের মাধ্যমে দুটি আলাদা ধরনের একই প্রজাতি দুইটা আলাদা রূপ, তাদের মধ্যে সংকরায়নের ফলে আরেকটা নতুন রূপের সৃষ্টি হতে পারে। 3 নাম্বার হচ্ছে সংকরায়নের ফলে সৃষ্ট জীবে ক্রোমোজোম সংযুক্তির মাধ্যমে। এখন ক্রোমোজোম সংযুক্তি বা ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি, এভাবে আমরা লিখতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, সংখ্যা বৃদ্ধি। এটার আরেকটা ইংরেজি পরিভাষা আছে, এটা বললে তোমাদের বেশি সহজ হবে, পলিপ্লয়েডি। তাহলে প্রজাতির উৎপত্তি হতে পারে 3টা ভাবে। একটা হচ্ছে মূল প্রজাতি থেকে পৃথকীকরণের ফলে নতুন একটা প্রজাতির সৃষ্টি হতে পারে, সংকরায়নের মাধ্যমে অর্থাৎ দুটি জীবের মধ্যে প্রজননের মাধ্যমে নতুন একটা প্রজাতির সৃষ্টি হতে পারে। আবার আরেকটা হচ্ছে সংকরায়নের ফলে সৃষ্ট জীবে, অর্থাৎ আমরা যে হাইব্রিড জীবটা পেলাম, যে সংকর জীবটা পেলাম, এই জীবে কোষ বিভাজনের সময় তাদের যে ক্রোমোজোম সেট এটার ডাবলিং হতে পারে। অর্থাৎ আমরা জানি যে এক সেট ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড বলে, তোমরা এটা জানো, 2 সেটকে ডিপ্লয়েড বলে, এটা জানো। এন্ড পলিপ্লয়েড তার মানে ওই জীবে যে সেট ছিল ক্রোমোজোমে সেটার বহু গুণিতকরণ হয়েছে, অর্থাৎ ওই একই রকম সেট 3টা চলে আসছে, 3 সেট হয়ে গেছে, কোনো কারণে এটা হতে পারে কিন্তু। হ্যাঁ, তাহলে এই 3টা কারণে প্রজাতির উৎপত্তি হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা আমাদের লাস্ট টপিকসে চলে যাই। লাস্ট টপিকস হচ্ছে প্রজাতি টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব। তোমরা দেখতে পেয়েছো যে বিবর্তন যে হচ্ছে এখানে কিন্তু মূলত কিসের মাধ্যমে হচ্ছে, যে তার মধ্যে অনুকূল বৈশিষ্ট্য আছে, পৃথিবীতে টিকে থাকার মতো অনুকূল বৈশিষ্ট্য আছে বিধায় সে টিকে আছে, ঠিক আছে। কিন্তু আবার অনেক সময় এরকম হতে পারে হুট করে কোনো একটা পরিবেশীয় দুর্যোগের কারণে, যেমন আমরা জানি ডাইনোসরের কথা, যে হুট করে হয়তো পৃথিবীতে এমন একটা দুর্যোগ উপস্থাপিত হয়েছিল যেটা বলা হয় যে বিশাল একটা, সেটা পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে অনেক বেশি বেড়ে গিয়েছিল, অথবা কোনো একটা অ্যাস্টেরয়েডের ধাক্কার ফলে পৃথিবীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, বা তাদের খাদ্যের খুব অভাব হয়ে গিয়েছিল। আমরা এরকম বিভিন্ন কারণ জানি, হ্যাঁ, যে কারণে ডাইনোসররা এত বেশি 65.5 মিলিয়ন ইয়ার্স আগে এত বিশাল সংখ্যা যে ছিল, যে তারা হুট করে পৃথিবী থেকে হারিয়ে গেছে, ঠিক আছে। তো এর মানে হচ্ছে যে প্রকৃতিতে যে কোনো জীব টিকে থাকার ক্ষেত্রে অবশ্যই বিবর্তনের গুরুত্ব রয়েছে। কেন রয়েছে? কারণ হচ্ছে বিবর্তনের মাধ্যমেই আসলে কোন একটা প্রজাতির জীবে নতুন নতুন বৈশিষ্ট্য অ্যাড হয়, এবং সেই বৈশিষ্ট্যটা অবশ্যই অনুকূল বৈশিষ্ট্য, অর্থাৎ পৃথিবীতে মানিয়ে নেওয়ার মতো, পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার মতো বৈশিষ্ট্য, ঠিক আছে। তো যাই হোক, আমরা মোটামুটি ডারউইনবাদ সম্পর্কে জানলাম এবং বিবর্তনের গুরুত্ব সম্পর্কে জানলাম। আশা করি তোমরা এই মানে দুটি বিষয় খুব ভালোভাবে পড়ে নিবে বা নিজেদের আয়ত্ত করতে সুবিধা হবে এই লেকচারগুলো তোমরা যদি দেখো। এখন আমি অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে একটা প্রশ্ন আছে তোমাদের, আমি সেটা একটু বলছি। সৃজনশীল প্রশ্ন 2 নাম্বার। সোহেল টেলিভিশনের একটি চ্যানেলে দেখতে পেল ব্রাজিলের একটি শহরে পোষা বিড়ালের মেলা হচ্ছে। সে দেখলো একই প্রজাতির হওয়া সত্ত্বেও বিভিন্ন বিড়ালের আকার, রং, বর্ণ ভিন্ন। পরবর্তী সময় একদিন সে দেখে বন্য পরিবেশে বিড়ালের বেড়ে ওঠার চিত্র। এ সম্পর্কে জানতে চাইলে তার বাবা তাকে বিবর্তন এবং অভিযোজন সম্পর্কে ধারণা দেন। আচ্ছা, প্রথম দুটি প্রশ্ন আমি বলছিলাম। তৃতীয় প্রশ্নটি আছে, অর্থাৎ প্রয়োগমূলক যে প্রশ্নটা আছে, সোহেলের দেখা প্রাণীগুলোর ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। দেখো, বিড়াল একটা প্রজাতি, কিন্তু তার আকৃতি, গঠন, রং ইত্যাদি বিভিন্ন রকম হতে পারে। এটা কি কারণে হতে পারে? অবশ্যই তোমরা অ্যালিলের কথা পড়েছো, যে একই জিনের ভিন্ন ভিন্ন রূপ, তাই না? এই কারণেই কিন্তু বিড়ালের বিভিন্ন একই প্রজাতি হওয়া সত্ত্বেও তার মধ্যে বিভিন্ন ধরনের ভিন্নতা
দেখা গেছে। তো এটাই তোমরা খুব ভালো করে বিস্তৃত আকারে লিখবে। 4 নম্বর হচ্ছে উদ্দীপকের প্রথম পরিবেশের প্রাণীকে যদি দ্বিতীয় পরিবেশে ছেড়ে দেওয়া হয় তবে কি ঘটবে বিশ্লেষণ করো। দেখো, প্রথম পরিবেশে হচ্ছে পোষা বিড়াল, দ্বিতীয় পরিবেশ হচ্ছে বন্য পরিবেশে বিড়াল, বুনো বিড়াল। এখন দেখো, যদি প্রথম পরিবেশের প্রাণীকে দ্বিতীয় পরিবেশে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে? এইখানেই চলে আসে অভিযোজনের কথা। অর্থাৎ প্রথম পরিবেশে প্রাপ্ত বিড়ালকে কিন্তু খাবার খুঁজে নিতে হয় না, পোষা বিড়ালকে খুব যত্ন করে খাবার দেয়া হয়, তাই না? আর বুনো পরিবেশে তাকে খাবার খুঁজে নিতে হবে এবং বিভিন্ন প্রাকৃতিক অন্যান্য প্রাণী বলো অথবা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক যেই ঘটনাগুলো বা পরিবেশের সম্মুখীন হতে হবে তাকে। তাহলে সে যদি এই সকল বিষয় মোকাবেলা করে বেড়ে উঠতে পারে বা ওই সব বিষয়ের সাথে খাপ খাওয়াতে পারে তাহলেই কিন্তু সে টিকে যাবে বুনো পরিবেশেও। আর নয়তো যদি খাপ খাওয়াতে না পারে তাহলে সে হারিয়ে যাবে। মানে এই হচ্ছে তোমাদের যে অনুশীলনী আছে, অনুশীলনীর সৃজনশীল দ্বিতীয় প্রশ্ন। তার মানে হচ্ছে বিবর্তন থেকে প্রশ্নগুলো এই ধরনের হতে পারে, অথবা ধরে নিতে পারো যে ডারউইনবাদও ব্যাখ্যা করতে বলতে পারে। তো যাই হোক, আশা করি তোমরা এই দুটি ক্লাসের মাধ্যমে উপকৃত হবে এবং বিবর্তন সম্পর্কে যে ধারণাটি তোমাদের যদি অস্পষ্ট থেকে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে, অথবা যারা নতুন করে পড়ছো এদের জন্য অত্যন্ত সহায়ক হবে। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।